আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে ভালো মানুষ হতে গিয়ে আপনি উল্টো বিপদে পড়েছেন? ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি ভদ্র হতে হবে, নম্রভাবে কথা বলতে হবে, অন্যের দিকে সহানুভূতির হাত বাড়িয়ে দিতে হবে। ভদ্রতা যে একটা দারুণ গুণ, এটা আমরা সবাই জানি। কিন্তু বাস্তব জীবন কি সবসময় বইয়ের কথা মেনে চলে? এমন অনেক সময় আসে যখন আপনার এই দারুণ গুণটাই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়, যখন মানুষ আপনার নম্রতাকে ভুল বোঝে। আজ আমরা কোনো জ্ঞানগর্ভ আলোচনা করব না, বরং বাস্তব জীবনের এমন ৫টি পরিস্থিতির কথা বলবো যেখানে ভদ্র থাকতে গিয়ে আমরা নিজেদের সম্মানকেই ছোট করে ফেলি। এই মুহূর্তগুলো হয়তো আপনার জীবনেও বারবার এসেছে। তাই চলুন আজ জেনে নিই কিভাবে এই পরিস্থিতিগুলো চিনে নিয়ে নিজের সম্মান বাঁচিয়ে শক্তিশালী থাকা যায়। প্রথম মুহূর্ত, দর কষাকষির সময় অতিরিক্ত বিনয়। ভাবুন তো, আপনি আপনার স্বপ্নের চাকরির ফাইনাল ইন্টারভিউতে বসে আছেন। এইচআর ম্যানেজার আপনার স্যালারি এক্সপেকটেশন জানতে চাইলেন। আপনি কিছুটা ইতস্তত করে বিনয়ের সাথে এমন একটা অঙ্ক বললেন যা আপনার যোগ্যতার তুলনায় বেশ কম। আপনার মনে ভয় কাজ করছিল, বেশি চেয়ে ফেললে যদি চাকরিটাই না থাকে। আপনি বোঝানোর চেষ্টা করলেন যে আপনি কোম্পানির নিয়মকে সম্মান করেন। কিন্তু উল্টো দিকের মানুষটা আপনার এই ভদ্রতাকে আপনার মরিয়া ভাব বা আত্মবিশ্বাসের অভাব বলে ধরে নিলেন। তিনি হেসে আপনার বলা বেতনের থেকেও কম অফার করলেন, কারণ তিনি বুঝে গেছেন আপনি চাপে আছেন এবং এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করবেন না। এই পরিস্থিতিটা শুধু চাকরির ইন্টারভিউতেই নয়, যে কোনো ডিল, জমিজমা কেনাবেচা, এমনকি দোকানে জিনিসপত্র কেনার সময়ও হতে পারে। যখনই আমরা অতিরিক্ত বিনয়ী হয়ে নিজের ন্যায্য অধিকারটা তুলে ধরতে ভয় পাই, অন্য পক্ষ সেটাকে সুযোগ হিসেবে নেয়। তারা ভাবে একে নিয়ন্ত্রণ করা খুব সহজ। মনে রাখবেন, ভদ্রতা মানে নিজের অধিকার ছেড়ে দেওয়া নয়। দর কষাকষির টেবিলে নিজের মূল্যটা স্পষ্টভাবে তুলে ধরা কোনো অভদ্রতা নয়, বরং এটা আপনার আত্মমর্যাদার পরিচয়। চোখে চোখ রেখে শান্ত কিন্তু দৃঢ় গলায় নিজের প্রত্যাশার কথা বলুন। আপনার ভদ্রতা আপনার শক্তি, এটাকে দুর্বলতার বর্ম হতে দেবেন না। দ্বিতীয় মুহূর্ত, অন্যায় দোষারোপের শান্ত প্রতিবাদ। অফিসে একটা বড় গোলমাল হয়েছে এবং কোনো কারণ ছাড়াই পুরো দোষটা আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো। আপনার সহকর্মীরা উত্তেজিত, ম্যানেজার রেগে আগুন। এমন একটা উত্তপ্ত পরিবেশে আপনি মাথা ঠান্ডা রেখে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে ভুলটা আপনার নয়। আপনি চাচামেচি বা পাল্টা দোষারোপ না করে শুধু শান্তভাবে সত্যিটা তুলে ধরলেন। কিন্তু আপনার এই শান্ত স্বভাবকেই অনেকে আপনার দুর্বলতা বা অপরাধ বোধের লক্ষণ বলে ধরে নিল। তারা ভাবতে শুরু করল, যদি সত্যি নির্দোষ হতো তাহলে তো চিৎকার করে প্রতিবাদ করত। এত শান্ত হয়ে আছে মানেই ডাল মে কুছ কালা হ্যায়। আপনার আত্মনিয়ন্ত্রণকে তারা আত্মরক্ষার অক্ষমতা বলে ভুল করল। পারিবারিক বা বন্ধুদের আড্ডার ঝগড়াতেও এমনটা হয়। যখন সবাই উঁচু গলায় কথা বলে, তখন যে শান্তভাবে যুক্তি দিয়ে কথা বলে তাকেই দুর্বল ভাবা হয়। সমাজ আমাদের শিখিয়েছে শক্তি মানেই আগ্রাসন, শক্তি মানেই উঁচু গলা। কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে আত্মনিয়ন্ত্রণে। এই ধরনের পরিস্থিতিতে চুপ করে থাকবেন না। ভদ্রতা মানে অন্যায় মেনে নেওয়া নয়। শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলুন, এই অভিযোগটা সত্যি নয় এবং আমি এর সাথে একমত নই। চলুন প্রমাণ দিয়ে পুরো বিষয়টা দেখা যাক। আপনার শান্ত কণ্ঠস্বরী আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে, যা যে কোনো চিৎকারের চেয়ে অনেক বেশি জোরালো। তৃতীয় মুহূর্ত, না বলতে না পারার দ্বিধা। আপনার খুব কাছের কোনো বন্ধু বা আত্মীয় এমন একটা আবদার করে বসল যা রাখা আপনার পক্ষে প্রায় অসম্ভব। হতে পারে সেটা মোটা অঙ্কের টাকা ধার, যা হয়তো আর ফেরতই পাবেন না, অথবা আপনার ছুটির দিনে আপনাকে তার কোনো ব্যক্তিগত কাজে সাহায্য করতে বলা হলো। আপনি সম্পর্ক নষ্ট হওয়ার ভয়ে বা তাকে দুঃখ দিতে চান না ভেবে না বলতে পারছেন না, কেমন একটা ইতস্তত করছেন। আপনার এই দ্বিধাগ্রস্ত ভদ্রতাকে তারা আপনার দুর্বলতা হিসেবেই দেখবে। তারা ভাববে আরেকটু চাপ দিলেই কাজটা হয়ে যাবে। আপনার অস্বস্তিকে পাত্তা না দিয়ে তারা বারবার অনুরোধ করে আপনাকে একটা মানসিক চাপের মধ্যে ফেলে দেবে। শেষ পর্যন্ত আপনি হয়তো নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে হ্যাঁ বলেও দেবেন, আর তারপর একা একা আফসোস করবেন। আত্মসম্মান ধরে রাখার প্রথম শর্ত হল নিজের সীমানা তৈরি করতে শেখা। যে মানুষ নিজের প্রয়োজনকে গুরুত্ব না দিয়ে শুধু অন্যের খুশি করতে ব্যস্ত থাকে, সে কখনো ট্রানজিং দিয়ে সম্মান পায় না।
প্রয়োজনের সময় না বলতে পারাটা দুর্বলতা নয়, বরং এটা আত্মসচেতনতা আর আত্মমর্যাদার লক্ষণ। আপনি খুব ভদ্রভাবেই না বলতে পারেন, যেমন আমি তোমাকে সাহায্য করতে পারলে সত্যি খুশি হতাম, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না। এর জন্য লম্বা ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। যারা আপনাকে সত্যিই বোঝে তারা আপনার পরিস্থিতিটা বুঝবে, আর যারা বুঝবে না তাদের জন্য নিজের মানসিক শান্তি নষ্ট করাটা বোকামি। মনে রাখবেন, সবাইকে খুশি রাখার দায়িত্ব আপনার নয়। আমরা আলোচনার ঠিক মাঝামাঝি চলে এসেছি। যদি এই পরিস্থিতিগুলো আপনার জীবনের সাথে একটুও মিলে গিয়ে থাকে আর আপনি নতুন কিছু শিখতে পারেন, তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের এমন আরও বাস্তবসম্মত ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর কমেন্ট করে অবশ্যই জানান এই 3টি পরিস্থিতির মধ্যে কোনটি আপনার সাথে সবচেয়ে বেশি ঘটেছে। চতুর্থ মুহূর্ত, নেতা হিসেবে সহানুভূতি দেখানো। আপনি যদি একজন টিম লিডার, ম্যানেজার বা পরিবারের কর্তা হন এবং আপনার টিমের সদস্যদের সাথে সম্মান ও সহানুভূতির সাথে মেশেন, তবে কিছু মানুষ আপনারই ভদ্রতাকে নেতৃত্বের দুর্বলতা বলে ভাবতে পারেন। তারা ধরে নেয় আপনি যথেষ্ট কড়া নন, তাই আপনাকে পাত্তা না দিলেও চলবে বা আপনার কথার অবাধ্য হওয়া যায়। আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে যে একজন শক্তিশালী নেতা মানেই তাকে রাশভারী, রাগী এবং কিছুটা ভয়ঙ্কর হতে হবে। যে নেতা তার কর্মীদের সাথে বন্ধুর মতো মেশেন, তাদের ব্যক্তিগত সমস্যার কথা মন দিয়ে শোনেন, তাকে প্রায়ই নরম মনের মানুষ বলে একপাশে সরিয়ে রাখা হয়। এর ফলে কেউ কেউ তার নির্দেশকে হালকাভাবে নিতে শুরু করে। কিন্তু সত্যিটা হলো, ভয় দেখিয়ে শাসন করাটা আসল নেতৃত্ব নয়, বরং সম্মান অর্জন করে মানুষকে অনুপ্রাণিত করাই হলো প্রকৃত নেতৃত্ব। একজন সহানুভূতিশীল নেতা তার কর্মীদের কাছ থেকে যে বিশ্বাস ও আনুগত্য পান, তা কোনো কঠোর শাসক কল্পনাও করতে পারেন না। আপনার সহানুভূতি আপনার দুর্বলতা নয়, এটা আপনার মানবিক শক্তি, যা দিয়ে একটা অসাধারণ টিম তৈরি করা যায়। এই অবস্থায় আপনাকে যা করতে হবে তা হল সহানুভূতির সাথে দৃঢ়তার একটা ভারসাম্য তৈরি করা। কর্মীদের প্রতি অবশ্যই সদয় থাকুন, কিন্তু কাজের মানের সাথে কোনো আপোষ করবেন না। যখন সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে, তখন আত্মবিশ্বাসের সাথে সেই সিদ্ধান্ত নিন। আপনার আচরণে এটা স্পষ্ট করে দিন যে আপনি একজন সহানুভূতিশীল নেতা, কিন্তু ফলাফলের ব্যাপারে আপনি ঠিক ততটাই সিরিয়াস। তখন আপনার ভদ্রতাই আপনার দলের শক্তি হয়ে উঠবে, দুর্বলতা নয়। পঞ্চম মুহূর্ত, জনসমক্ষে অন্যায়ের ভদ্র প্রতিবাদ। ধরুন আপনি বাসের লাইনে দাঁড়িয়ে আছেন আর একজন লোক লাইন ভেঙে সোজা সামনে চলে যাওয়ার চেষ্টা করছে, অথবা কোনো দোকানে একজন ক্রেতা সামান্য কারণে সেলসম্যানের সাথে খুব খারাপ ভাষায় চিৎকার করছেন। আপনি এগিয়ে গিয়ে খুব শান্তভাবে বললেন, ভাই, আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, দয়া করে নিয়মটা মানুন। অথবা আপনি ওনার সাথে একটু ভালো করে কথা বলতে পারতেন। আপনার এই শান্ত প্রতিবাদ দেখে আশেপাশের অনেকেই হয়তো ভাববে আপনি দুর্বল। কেউ হয়তো পাশ দিয়ে বলেও বসবে, এভাবে নরম করে বললে হবে, দুটো কড়া কথা শুনিয়ে দিতে পারতেন। তারা আপনার ভদ্রতাকে আপনার সাহসের অভাব বলে ধরে নেবে। কারণ আমাদের চোখে প্রতিবাদ মানেই হলো চিৎকার, চেঁচামেচি আর আগ্রাসী আচরণ। কিন্তু একবার ভাবুন তো, একজন অভদ্র মানুষের পর্যায়ে নেমে গিয়ে তার সাথে অভদ্রতা করা কি সত্যি সাহসের পরিচয়, নাকি নিজের মেজাজ আর ভাষার উপর নিয়ন্ত্রণ রেখে যুক্তি দিয়ে কথা বলাটা বেশি শক্তির কাজ? ভদ্রতা মানে অন্যর অন্যায় মুখ বুজে সহ্য করা নয়। ভদ্রতা মানে নিজের অধিকারকে বিসর্জন দেওয়াও নয়। প্রকৃত ভদ্রতা হলো সেই শক্তি যা আপনাকে চরম উত্তেজনার মুহূর্তেও শান্ত আর অবিচল রাখে। এটা সেই পরিণত বোধ যা আপনাকে অন্যের ভুলের জবাব তার মতো করে না দিয়েও নিজের সম্মান রক্ষা করতে শেখায়। তাহলে আমরা দেখলাম জীবনের 5টা বাকি কিভাবে আমাদের ভদ্রতাকে ভুল বোঝা হতে পারে। চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে প্রকাশ্য রাস্তায় প্রতিবাদের মুহূর্ত পর্যন্ত। তার মানে কি এই যে আমাদের ভদ্রতা ছেড়ে দিয়ে রূঢ় আর আক্রমণাত্মক হতে হবে? একদম নয়। আজকের আলোচনার মূল কথা হলো, ভদ্রতা আর দুর্বলতা এক জিনিস নয়। আসল ভদ্রতা আসে আত্মবিশ্বাস আর আত্মমর্যাদা থেকে। এটা আপনার একটা নিজস্ব পছন্দ। ভদ্রতা মানে বোকা হওয়া নয়। ভদ্রতা মানে অন্যের অন্যায় মুখ বুজে সহ্য করা নয়। ভদ্রতা মানে নিজের অধিকারকে বিসর্জন দেওয়াও নয়। প্রকৃত ভদ্রতা হলো সেই শক্তি যা আপনাকে চরম উত্তেজনার মুহূর্তেও শান্ত আর অবিচল রাখে। এটা সেই পরিণত বোধ যা আপনাকে অন্যের ভুলের জবাব তার মতো করে না দিয়েও নিজের সম্মান রক্ষা করতে শেখায়। তাই পরের বার যখন কেউ আপনার ভদ্রতাকে দুর্বলতা ভাববে, তখন মেজাজ হারাবেন না, বরং নিজের আত্মবিশ্বাসের উপর ভর করে শান্ত থেকেও দৃঢ় থাকুন। আপনার চরিত্রই হবে আপনার সবচেয়ে বড় জবাব। কারণ দিন শেষে চেঁচিয়ে কথা বলা মানুষগুলো হারিয়ে যায়, কিন্তু শান্ত অথচ দৃঢ় মানুষগুলোই চিরকাল সম্মান অর্জন করে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনার মতে আর কোন পরিস্থিতিতে ভদ্রতাকে দুর্বলতা ভাবা হয় আমাদের কমেন্ট সেকশনে জানান। ভালো থাকবেন এবং নিজের আত্মসম্মানকে সবসময় উঁচুতে রাখবেন।